বিধানসভার বুকে এই যে একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটে গেল এবং সেটাও এত কম সময়ের মধ্যে দ্রুততার সাথে বিষয়টা হলো, মানে এতজন পার্টির নবনির্বাচিত বিধায়ক তারা সরাসরি একটা অন্য ব্লকে চলে গেলেন, এটা কি আপনারা আন্দাজ করতে পেরেছিলেন? এটা কি আপনারা মনে হয়েছিল যে এরকম একটা কিছু হতে পারে? আমি আরজিকর আন্দোলনের সময় বলেছিলাম যে এটা একটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এটা একটা দ্রোহকাল। যারা রাজনীতিতে থাকবে তারা এগুলো বুঝতে পারে, বোঝা উচিত এবং সবচেয়ে আগে বুঝতে পারে। বুঝেও না বুঝে ভান করা থাকার কারণটা হচ্ছে আমি ক্ষমতাতে থাকবো তাই বলবো না। তাই আমি দাবি করছি, এটা আমার ঢোল পেটানোর জন্য নয়, এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট আমার, যে ভারতবর্ষের রাজ্যসভা লোকসভা মিলে 800টা এমপি, আই ওয়াজ দ্য ফার্স্ট এমপি টু ওপেন মাই মাউথ। শুধু তাই না, আমি রাস্তায় নেমে ধর্ণা দিয়েছি ওই ঘটনার নিন্দা করে এবং যারা আন্দোলন করছেন তাদের সমর্থন। ঠিক কথা, এটা তো রেকর্ডেড ফ্যাক্ট, আমরাও দেখেছি। আমাকে সঙ্গে সঙ্গে আমি যেন একটা ক্রিমিনাল অফেন্স করেছি, আমি অসুস্থ, প্রচন্ড বেড রিডেন, আমি এমসে চিকিৎসা করেছি, তার কদিন আগে এসএসকেএমে করিয়েছি, আমাকে অল টেস্টিমোনিয়ালস আমার কাছে রয়েছে মেডিকেল। তো আমাকে একই দিনে দুপুর 12টার সময় ফোন করে বলছে আপনি 1টার সময় লালবাজারে আসুন, আপনি যে টুইট করেছেন একটা, ওটা নিয়ে আপনার সঙ্গে কথা আছে। তো আমি উত্তর দিইনি কোনো, আমি বেড রিডেন, ওই মেসেজটা পড়লাম, মেসেজে এই কথাটা লেখা। তারপর আমাকে একটা হুমকি ফোন, সাইবার সেলের ওসি বলছি, প্রোটোকল অনুযায়ী একটা এমপিকে স্যার বলতে হয়, সেটাও বলছে না, সুগেন্দ্রবাবু আমি অমুক বলছি, খুব রাফলি, আপনি যদি না আসেন stringent action will be initiated against you। আমি না স্তম্ভিত, শাসক দলের এমপিকে একটা থানার ওসি, কোথায় সেল, থানাও না ওটা, সাইবার সেল একটা, আমি কি ডাকাত না চোর না খুনি না লম্পট না কি, আমার সঙ্গে এইভাবে কথা বলছে, আমি এক ধমক দিয়েছি। আমি, তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? কেন না আপনি প্রতিবাদ করেছেন? আমি প্রতিবাদ করি, পারলে ওই অভয়াকে গলা টিপে যেমন চোখ দিয়ে রক্ত বার করে দিয়েছে, আমাকেও হয়তো ওরকম করতো, গলা টিপে চোখ দিয়ে রক্ত বার করে সুযোগ পেলে। আপনি জানাননি, আপনি এটা জানাননি পার্টি নেতৃত্বকে কেন এটা হলো? সঙ্গে 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 আমার পার্টি টেস্টিমোনিয়ালস, এই মেডিকেল টেস্টিমোনিয়ালস গুলো পাঠালাম। তার সঙ্গে আমি লিখলাম দ্যাট আই হ্যাভ সেন্ট দিস মেডিকেল রিপোর্টস, এবং তাতে দেখা যাচ্ছে আমি কতটা অসুস্থ, তোমরা কনসিডার করো। আমি একটু সুস্থ হলে আমি সামনের সপ্তাহে যাবো, আমি একবারও যাবো না বলিনি, কারণ আমার তো কোনো ভয় নেই, আমি তো কোনো পাপ করিনি, কোনো ক্রাইম করিনি যে আমি লালবাজার বা কোথাও যাবো না ডাকলে। বরঞ্চ আমি আগ্রহী ছিলাম যে আমাকে কি ফেস করতে হয় সিচুয়েশন, আমি রাজি ছিলাম। ডাক্তারদেরকেও ডেকে পাঠিয়েছিল, ওনারা তো গেছিল, ওদেরকে ভয় কিছু করতে পারেনি, ওরা সর্বভারতীয় ধর্মঘট ডাকার হুমকি দিয়েছিল। আমি তো একটা লোন পারসন, আমি তো সব, সেই জন্য আমি সব টার্গেট হলাম। এনিওয়ে, আবার আমাকে বিকেলবেলা 4টের সময় একটা মেসেজ পাঠিয়ে বলছে আপনি 5:30টার মধ্যে আসুন। আমি এখন রিপ্লাই দিলাম, আমি বুঝে ফেললাম ওরা কি করতে চলেছে। আমি আমার লয়ার কলিগ যারা আছে তাদের 2-1জনকে ডাকলাম বাড়িতে, একটা পিটিশন ড্রাফট হলো, কোর্টে গেলাম। আমার দাদা 60 বছর ধরে ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করেন, তাকে বললাম, তিনি থাকলেন, মেয়েকে বললাম তুমি গিয়ে আমার হয়ে পিটিশনে সই করে এসো, আমি তো যেতে পারবো না, আই এম ভেরি সিক। তো এসব হলো, তখন ওদের গভর্নমেন্ট লিডার আমার দাদাকে বলছেন, যেদিন শুনানি হবে 2টোর সময়, কোর্টের বাইরে গিয়ে বলছেন যে স্যার একটু ভাইকে বোঝান না, যদি টুইটটা মুছে দেয় তাহলে আমরাও কেসটা উইথড্র করব। ও আমাকে একটা কেসের সঙ্গে ট্যাগ করা হয়েছে, যে কেসটা আমার টুইট করার আগেকার কেস। হ্যাঁ, রামচন্দ্র জন্মের আগে রামায়ণ লেখা হয়েছে, সেই রামায়ণটা আমাকে আপনি বলছেন দলের অন্দরে তো ছেড়ে দিন, আপনার নিজের বাক স্বাধীনতা, একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সরকারের সময়কালে যদি এই অভিজ্ঞতা হয়, তাহলে আমার দর্শকদের বুঝতে তো কোনো রকমভাবে অসুবিধা হবে না যে বাকি সাধারণ মানুষের কি অভিজ্ঞতা হতে পারত। তা তো বেরিয়ে আসছে। আমি কথাগুলো এই জন্য বলে, এটা অনেকে জানেন না বলে আমি আরো, এবার যাই হোক আমি এক লাইনে শেষ করি এই এপিসোড। তারপর আমি দেখলাম যে আমার টুইটটা 33 লাখ লোক দেখে ফেলেছে। তার মানে আমার জনগণের কাছে যে বার্তাটা একজন এমপি হিসেবে দেওয়া দরকার ছিল, যে দলের মধ্য থেকে একটা ভিন্ন বার্তা বেরো,
এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি তাতে আমার দল কনসিডার করে বা সরকার কনসিডার করে, তাহলে হয়তো অবস্থাটা সামাল দেওয়া যেতে পারে। আমার এটাই ছিল উদ্দেশ্য। 33 লাখ লোক দেখে ফেলেছে, অতএব মাই পারপাস হ্যাজ বিন সার্ভ। অতএব এখন আবার টুইট মুছে দিলে কিছু আসে যায় না, মুছে দিতে রাজি হলাম দাদাকে। কিন্তু আমি দাদাকে বললাম যে ওরা যে আমাকে কম্প্রোমাইজ ফর্মুলাটা দিয়েছে, দ্যাট শুড বি মেনশন বিফোর দি কোর্ট বাই দি গভর্নমেন্ট লিডার, এন্ড মাই অ্যাডভোকেট অন রেকর্ড উইল টেল দ্যাট ওকে উই আর রেডি টু অ্যাকসেপ্ট দিস কম্প্রোমাইজ। এভাবে কম্প্রোমাইজ হয়ে গেল, আমিও চুপ হয়ে গেলাম। ওরা আমাকে সাইড করলো, সমস্ত কমিটি থেকে তার মধ্যে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু অনেক দিন পরে যাই হোক আমাকে দু একটা জায়গায় একটু বলবার, পার্লামেন্টে দু একবার বলবার সুযোগ দিল। এই অবস্থায় দেখছি যে এবার আমি বুঝতে পেরেছিলাম ওই আরজি করার সময় যে এবার কোনো মতেই জিতবে না। আমি আমার ঘনিষ্ঠ মহলে বলেছিলাম। 2 বছর আগেই আপনি টের পেয়ে গেছিলেন যে সিচুয়েশন বদলে গেছে। নইলে তুমি বলো না যে 24 সালের মে মাসে লোকসভা নির্বাচন হলো, আমরা 29টা আসনে জিতলাম, তার 4 মাস বাদে সারা পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীতে যেখানে ভারতীয়রা আছে তারা রাস্তায় নেমে গেল এই ঘটনাটাকে কেন্দ্র করে। এটা কি ম্যাজিক নাকি? না, একদম আরজি করের ঘটনা। এবং তারপর সেই রাত, যে রাতে লক্ষ লক্ষ মহিলা বেরিয়ে এসেছিলেন, ওই রাতে আমিও রাস্তায় ছিলাম মানুষের সাথে, এবং সেই রাত ভোলার নয় সেটা। এবং ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো প্রান্তে কখনো এই ধরনের ঘটনা ঘটে একদম। এবং এভাবে এটাকে বলে জড়ো বিস্ফোরণ। একদম। এবং ওই ঘটনাটা আমাদের মাথা হেট হয়ে যায় এখনো ভাবলেও। এটা আমি ওই জন্য বাস্তিল দুর্গের ছবি দিয়ে বলেছিলাম যে বাস্তিল দুর্গের পতনের পরে ফরাসি বিপ্লব হয়েছে। তাহলে আপনি এক্স্যাক্টলি, আপনি যখন আপনি ওই বাস্তিল দুর্গের কথা বলেছেন, ওই যখন অ্যানালজিটা টেনেছেন, আমি সেই প্রসঙ্গে কুইকলি জিজ্ঞাসা করি যে আপনি বুঝতে পেরেছেন 2024 থেকেই এরকম ধরনের একটা ঘটনা ঘটতে চলেছে। তাহলে দলের সাথে সম্পৃক্ত এই যারা বিধায়করা, তারা দলে একমাত্র রয়েছেন শুধু, আপনি বলছেন, বা নেতারা শুধু মাল কামাবার জন্য, আর কোনো রকম কোনো আইডিওলজি কোনো কিছু বাইন্ড করে না এই দলটাকে। তাহলে তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। না, তুমি তো আমাকে একটু আগেই জিজ্ঞেস করলে আপনার দলের আদর্শটা কি। আমার দলে কোনো আদর্শ ছিল না, কিছু কর্মসূচি ছিল। কোনো কালে কোনো আদর্শ ছিল, কর্মসূচি ছিল। সিপিএম কে হটাতে হবে, আমাদেরকে সরকারে আসতে হবে। তাহলে সেই সূত্রে তো তাহলে তো ধরে নিতে হয় যে এই দলটার কোনো ভবিষ্যৎ নেই, কারণ যে দলটার কোনো না এই দলটা থাকবে না। আমি তো প্রকাশ্যে 4 দিন ধরে 5 দিন ধরে বলছি সমস্ত টিভিতে, সমস্ত জায়গায়, এই দল উঠে যাবে। আমি বহু দলকে উঠে যেতে দেখেছি, স্বতন্ত্র দলকে উঠে যেতে দেখেছি, এবং যদি বিধায়ক ক্রান্তি দলকে উঠে যেতে দেখেছি। বাংলা কংগ্রেস, অজয় মুখার্জি একদম কংগ্রেস থেকে বেরিয়ে এসে দুবার চিফ মিনিস্টার হলেন 1967, 1969, চালাতে পারলেন না। কংগ্রেস দলের সঙ্গে নিজের দলকে মার্চ করে দিলেন, ছিলেন মাত্র 5 বছর তার দল। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আপনি বলেন কংগ্রেসের সাথে মার্চ হয়ে গেল। আমি এই জায়গাটাতে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পয়েন্ট নাম্বার 1, যেটা বিধানসভায় আমরা দেখলাম সেটাই কি এবার সংসদে হবে? যারা লোকসভা এবং রাজ্যসভার এমপিরা রয়েছেন তৃণমূল কংগ্রেসে, তার মধ্যে অনেক ফিল্ম স্টার রয়েছেন যাদের সাথে রাজনীতির দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তাহলে কি সেখানেও এবার একটা বিভাজন তৈরি হবে? আমি দেখো লোকসভার মেম্বার নই, কিন্তু এখনো পর্যন্ত যেটুকু খবর আমি বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি, আমার কিছু জানা, আমি তো লোকসভাতে মেম্বার না হলেও আমার কলিগরা রয়েছেন সেখানে অনেক। একদম।